আমি এখন ঘুমাবো আর সেই সুযোগে একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না বলেই আশফি চোখ বন্ধ করে সোফাতে ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেছে, আশফি এখনো ঘুমাচ্ছে। নীলা চা হাতে রুমে এসে আশফিকে ডাক দিতে যাবে, তখনই আশফির ঘুম ভাঙলো আর বিছানা মনে করে হাত পা টান দিতে গেলেই সোফা থেকে পুরো দেহটা নিয়ে নিচে ফ্লোরে পড়ে যায়। নীলার সাথে সাথে দৌড়ে গিয়ে আশফিকে ধরে তুলতে গেলেই আশফি বলছে, এই মেয়ে আমার গায়ে হাত দিবে না, কেন হাত দিলে? ছ্যা ছ্যা, কি হয়েছে? কেন হাত দেওয়া যাবে না? কি সমস্যা হাত দিলে? উফ, কতবার বলবো, মেয়ে মানুষ আমার সহ্য হয় না। আর তোমার মতো বেয়াদব মেয়েকে তো নয়। তুমি আজই আমার বাড়ি থেকে তোমার বাড়ি চলে যাবে। আমার আর তোমার পরিবার ভালো চাইলে তুমি এখানে আর থাকবে না। তুমি থাকলে এখানে অশান্তি হবে আর তা দেখে আমার দাদি অসুস্থ হয়ে যাবে। এত বড় অপমান! ঠিক আছে, দেখাচ্ছি মজা। নীলা খানের সাথে পার্ট নেওয়া বের করছি। রাগে নীলা কান্না করতে করতে রুমের বাইরে বের হয়ে সবার সামনে গেল। আশফির বাড়ির লোকেরা জানতে চাইছে নীলা কেন কান্না করছে, কিন্তু নীলা কিছুই বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আশফি খুব ভয় পেয়ে গেল। আশফি ওর রুম থেকে বের হয়ে ওখানে দাঁড়ায়। নিশ্চয় আশফি ওকে কিছু বলেছে, না হলে এভাবে কাঁদবে কেন? আশফির ভাবি বলল। আশফি সাথে সাথে তার অভিনয় শুরু করে দেয়। নীলা প্লিজ এভাবে কেঁদো না, সামনে পরীক্ষা, তুমি পড়বে সময় মতোই পড়বে, কোনো অসুবিধা নেই, আমি হেল্প করব তোমাকে। আশফি, বৌমা কান্না করছে কেন? ইয়ে মানে মা, আসলে সামনে আমাদের পরীক্ষা তো, সেই জন্য নীলা ভাবছে এখানে থাকলে ওর পড়াশোনা হবে না, তাই ও ওর বাড়ি যেতে চাইছে, সেই জন্যই কান্না করছে। কি নীলা বলো? নীলা মনে মনে ভাবছে, এত বড় অপমানের পর আমি এই বাড়িতে আর কিছুতেই থাকবো না, এটাই সুযোগ এই বাড়ি থেকে চলে যাওয়ার। জি আম্মা, আমি বাড়ি যেতে চাই। সামনে কলেজের ফাইনাল পরীক্ষা, তারপর তো আবার ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, তাই আমার ফিরে যাওয়াটাই বেটার। নীলা মনে মনে ভাবছে, থাক, ওর দাদির কথা ভেবে আজ দয়া করলাম, না হলে উচিত শিক্ষা দিতাম ওকে। আমাকে অপমান। এরপর নীলা তার বাড়ি চলে যায়। কলেজের এক্সাম শেষ হয়। নীলা আর আশফি দুজন একই ভার্সিটিতে অ্যাডমিট হলো, সাথে ওদের কলেজে পরিচিত কিছু বন্ধুরাও আছে। এর মধ্যে আশফির মা নীলাকে আবার তাদের বাড়ি নিয়ে আসতে চাইছেন। আমি ওই বাড়ি আর যাব না, ওই ছেলে আমাকে অনেক অপমান করেছে। মামনি, এসব মনে রাখতে নেই, নীলার মা বলে উঠল। তখনই নীলা বলল, আমি যাব না, ব্যাস, আর কোনো কথা নেই। নীলার আগে অভিমানে আশফির সাথে আর কোনো কথা বলে না। আর আশফি তো নিজে থেকেই কখনো আগে কথা বলতো না। 2 মাস পর নীলা তার বন্ধুদের সাথে ক্যাম্পাসের মাঠে বসে আড্ডা দিচ্ছে। নীলার বান্ধবী অবন্তী বলছে, তোকে তো কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে এসে প্রপোজ করছে, তুই কেন কাউকে অ্যাকসেপ্ট করছিস না? আমরা তো জানি তোর কোনো বয়ফ্রেন্ড নেই, কলেজেও ছিল না, তাহলে এখন কাউকে বানিয়ে ফেল আর ক্যাম্পাস লাইফ এনজয় কর। নীলা মনে মনে ভাবছে, আমি তো আশফির সাথে বিয়ে করে ফেলেছি। আশফি তো কাউকে বলতে নিষেধ করেছিল, তাই কাউকে বলা হয়নি। থাক, এখনো বলার দরকার নাই, আমি সিঙ্গেল, ওটাই জানবে সবাই। আর এমনিতেই তো আশফির সাথে আমার কোনো সম্পর্ক নেই, শুধু বিয়েটাই হয়েছে। তখনই আশফিকে ক্যাম্পাসে আসতে দেখা যায়। ওই দেখ, হ্যান্ডসাম বয় আসছে, অবন্তী বলল। প্রেমা বলল, তোরা ওকে চিনিস? অবন্তী, হ্যাঁ, আমরা একই কলেজে ছিলাম। ছেলেটা তো সত্যি অনেক হ্যান্ডসাম, লাবণ্য বলে উঠলো পাশ থেকে। ওর দিকে এক নজর কোনো লাভ নেই, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না, বলে উঠলো নীলা। ধুর, ছাড় তো এসব আগের কাহিনী, দেখবি এই লাবণ্য এর রূপে এবার দিওয়ানা হয়ে গেছে। লাবণ্য উঠে গিয়ে আশফির সামনে পথ আটকে দাঁড়ালো। হ্যাঁ, আমি লাবণ্য, আমার বন্ধু হবে? চলো ওই দিকে বসে আলাপ করা যাক। সাথে সাথে আশফি মুখ গোমড়া করে কিছু না বলে ওখান থেকে চলে যায়। পিছনে থেকে নীলা সহ বাকিরা হাসতে হাসতে ফেটে পড়ে। লাবণ্য, তোরা এভাবে হাসবি না, ওই ছেলেকে আমি দেখে নেব, আমার রূপে পাগল করেই ছাড়বো ওকে। এই শুনে সবাই একসাথে হেসে উঠলো। সবার সাথে আবারও
হাসলো। এবার যদি কথা শুনে নীলার কেমন যেন লেগেছে। যদিও বিয়ের রাতে আশফির করা অপমানের পর আশফির প্রতি তার কোনো ফিলিংস কাজ করেনি, কিন্তু তার আগে আশফিকেও পছন্দ করত, আর সেই জন্যই ওই দিন বাবার কথায় বিয়েতেও রাজি হয়েছিল। নীলা উঠে আশফির পিছু পিছু যায়। আশফি লাইব্রেরিতে গিয়ে বসেছে। নীলা ওর সামনে গিয়ে বসলো। আশফি আজ সত্যি অনেক সুদর্শন দেখাচ্ছে। ওর মনোযোগ দিয়ে বইয়ের দিকে তাকিয়ে বই পড়ছে। নীলার কিছুক্ষণ আশফির দিকে তাকিয়ে থেকে ফিদা হয়ে গেল। কেমন আছো? এই কয়েক মাস একবারও আমার সাথে কথা বলতে এলে না। আমি কিভাবে আমি কিভাবে আছি একটু জানতে এলে না। আমি ওভেন করেছি সেটাও বুঝলে না। এমন কেন তুমি? আশফি বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকিয়ে নীলাকে দেখিয়ে রেগে গেল। এই মেয়ে, তুমি এখানে? বেয়াদব মেয়ে, এসব কি বলো তুমি? তখনই পাশে বসে থাকা আশফির বন্ধু আরিয়ান বলে উঠল, কিরে আশফি, তোর প্রেমে তো একদম হাবুডুবু দেখছি। তুই এখন ক্যাম্পাসের জাতীয় ক্রাশ, আর কত মেয়ে তোর জন্য পাগল হবে আশফি। হয়ে কোনো লাভ নেই। এই আশফি সবার হাতে হাতে দৌড়াছোড়ার বাহিরে। নীলা খুব অপমান বোধ করে রেগে ওখান থেকে উঠে এলো। এত ভাব, এই নীলা খানকে ডাইরেক্ট রিজেক্ট, এর শোধ আমি পরে নিব। লাইব্রেরি থেকে বের হতেই অন্যমনস্ক থাকার কারণে নীলা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ছেলেটি নীলার হাত ধরে নীলাকে উপরে টেনে তোলে। এই ছেলে আমার হাত ধরার সাহস কি করে হয় তোমার? ছেলের থমথম থেকে বলছে, সরি, আপনি পড়ে গিয়েছিলেন তাই। ছেলেটা হাঁ করে নীলার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, এর মতো সুন্দরী এই ক্যাম্পাসে আর দেখিনি। অপসরীকেও হার মানাবে। নীলার কথায় ছেলেটার ভাবনার ছেদ ঘটল। ও ঠিক আছে, থ্যাঙ্কস। ছেলেটা নীলার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করছে। আমি ডনি, এই শহরে থাকি। তোমার পরিচয়? নীলা খান, আসছি, আমার একটু তাড়া আছে। নীলা চলে গেল, কিন্তু ড্যানি নীলার চলে যাওয়ার দিকে এখনো তাকিয়ে আছে। তখনই ড্যানির বন্ধুরা পাশ থেকে এসে বলছে, কি ব্যাপার, ওই নীলা খানের প্রেমে পড়ে গেছিস নাকি? সুযোগ আছে, চান্স নিতে পারিস। আমার জানা মতে কেউ এখনো ওকে প্রপোজ করেনি, ও সিঙ্গেল। ও আর কারো হবে না। নীলা আমার, শুধু আমার। আগে ওর সাথে ফ্রেন্ডশিপটা করে ভাব জমাতে হবে, ড্যানি বলল। ওইদিন বিকেলে আশফিদের বাড়িতে আশফির দাদি নীলাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য খুব জোরাজুরি করছেন। আমি আর কিছু জানি না। এবার আমার নাত বউকে এই বাড়িতে আমি দেখতে চাই। কতদিন হয়ে গেল আমি তাকে দেখি না। আজই তো নিয়ে আসবে। বড় নাত বউ তো এখনো কোনো ছেলেপুলে হলো না, তাই এখন আশফির বউয়ের দিকেই তাকিয়ে আছি। মরার আগে আশফির ছেলেপুলেকে কিছু দিয়ে যেতে চাই। এতদিন ধরে সবই তো তার জন্য আগলে রেখেছি। আমার সেই ছোট্ট উত্তরাধিকারীর ছোট হাতে সবকিছু দিয়ে বিদায় নিতে চাই। এই কথা শুনে আশফির ভাবি কান্না করতে করতে তার রুমের দিকে চলে গেল। রুমের দরজা আটকে দিয়ে কাঁদতে থাকে সে। আশফির মা বলল, মা, বড় বৌমার সামনে এই কথা না বললে হতো না? মেয়েটা এখন কি করবে? আল্লাহ যে কেন এমন করলো কে জানে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই আশফিকে আমার ছোট বৌমাকে নিয়ে আসতে পাঠাবো। টু বি কন্টিনিউ।